মেটিকুলাস ডিজাইনার আমি কেন বলতেছি, আমি জুলাই আন্দোলন কিন্তু আমি প্রথম থেকে মানে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতেছিলাম। আমার ধারণা যে আপনিও জানেন যে আমি এটা লক্ষ্য করতেছিলাম, কারণ আমি 5 জুলাই 2024 কোটা আন্দোলনে প্রথম শো করি, যখনও কোটা আন্দোলনটা আসলে জমে নেয়। তারপরে 12-তে 19-এ 26-এ সেগুলি আলাদা কথা। কোটা আন্দোলনটাকে আমার কখনোই মানে এইটা এরকম মনে হয় নাই যারা কোটা আন্দোলন করতেছেন, মানে কোটা বিরোধী আন্দোলন করতেছেন তারা, বা বৈষম্য বিরোধী আন্দোলন করতেছেন তারা সরকার পতনের আন্দোলন করতেছেন, এটা আমার কখনো মনে হয় নাই। কিন্তু পরে যখন ঘটনা পরম্পরাগুলি দেখা গেল তখন মনে হইল যে হ্যাঁ, এইটার মধ্যে সরকার পতনের বীজ নিহিত ছিল। এখন সেই মেটিকুলাস ডিজাইনারটাকে আপনি, মানে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে সবাই মনে করছে এটা একটা এলোমেলো আন্দোলন, আসলে এই আন্দোলনের পিছনে খুব বড় মাথা ছিল, এই মাথাদের একজন মাহফুজ। আপনি কি এইটা একটু বলবেন কিনা যে আসলে ওই জায়গা থেকে আইসে বর্তমান পর্যন্ত একটু অতীত বর্তমান ভবিষ্যৎটা একটু আপনারা যদি একটু বলেন। আমি আসলে অতীত এত চর্বিত চর্বণ হয়ে গেছে এবং এত ডিজাইনার, এত মাস্টারমাইন্ড বের হয়েছে, এখন আসলে এত আর আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করি না এসব নিয়ে। বাট ফর হিস্টোরিক রেকর্ড যদি বলতে পারি দুইটা কথা। এক নম্বর কথা হচ্ছে, কোন আন্দোলনই মানে যে কোনো গণবিপ্লব, কোন আন্দোলন বলি, অভ্যুত্থান বলি, সেটাতে দুইটা ঘটনা হয়। একটা ঘটনা হচ্ছে আপনি এটাকে জমাবেন কিভাবে, জনগণকে সংঘবদ্ধ করবেন কিভাবে। প্রাথমিক জনগণ, যদি আপনাকে এটাকে লেনিনের কথা ধরে ভ্যানগার্ড গ্রুপ বলি, যে একটা ভ্যানগার্ড, যে যারা হচ্ছে সামনে আগায় যাবে, যারা হচ্ছে জনগণকে দেখাবে পসিবল, এইভাবে করাটা সম্ভব, তোমরা নাইমা আসো, সেটা অবশ্যই কোনো না কোনো ভাবে আপনাকে পলিটিক্যাল মাথা খাটাইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু জনগণের যেই মানে সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি না কেন, সেটা 16ই জুলাই বিশেষ করে শহীদ আবু সাইদ কে শহীদ করার পরে এরপর থেকে যেই স্রোত জনগণের, সেটাতে কোনো ডিজাইনার, কোনো মেটিকুলাস প্ল্যান কিচ্ছুই ছিল না। এবং আমি এটা আরো ব্যাখ্যা করছি, আর ব্যাখ্যার দাবি রাখে না। এটা আপনি 69 গণ অভ্যুত্থান বলেন, 52টা বলেন, 52 থেকে ভাষা আন্দোলন হয়েছে আপনার মনে হয়? নো। 48 সালের আগস্ট মাসে পাকিস্তান স্বাধীন হইল, ইস্ট পাকিস্তান। আমরা তখন ইস্ট বেঙ্গল ছিল, পরে ইস্ট পাকিস্তান করছে তারা। যাই হোক, তো বিষয়টা হচ্ছে আপনার 48 সেপ্টেম্বর থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছে। বারবার চেষ্টা করা হচ্ছে, বারবার নেগোসিয়েশন হচ্ছে। হ্যাঁ, তো এর ভিতর দিয়ে মানে ইভেন জিন্না সাহেব আসার আগে অনেকে দেখেন এটা 47 সেপ্টেম্বর, নট 48। তো তাহলে ওই সময় থেকে বোঝার চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষাটাকে আমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে কিনা, রাষ্ট্রভাষা হবে কিনা, হইলে আমি চাকরি পাবো কিনা। প্রশ্নটা তো এটা, আজ পর্যন্ত প্রশ্ন এটা। হ্যাঁ, তো ইকোনমি কোয়েশ্চেনটা। ফলে আপনি তখন থেকে এটা বারুদগুলো জমতেছিল। অনেকে অনেকভাবে চেষ্টা করছে, একটু আগে যেটা বললাম, যুবলীগ, আওয়ামী লীগ, তারপর হচ্ছে অনেকগুলো উদ্যোগ, তমুদ্দুন মজলিস, বিভিন্ন রকম উদ্যোগ, সাহিত্যিক উদ্যোগ, সৈনিক পত্রিকা বের করতো তারা। তমুদ্দুন মজলিস একটা পত্রিকা ছিল, এখন অনেকে চিনে না এই পত্রিকা। যাই হোক, বাট দ্য পয়েন্ট ইজ, এটা থেকে আপনি একটা স্রোত তৈরি করলেন, সেটা একদিন হুট করে একটা ঘটনার দিকে রূপ নিল, যে ঘটনাটার কারণে আপনার অনেকগুলো মানুষ শহীদ হইলো। আজকে আমরা ভাষা দিবস হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে পালন করি। 69 গণ অভ্যুত্থানের সেম আপনি বারবার চেষ্টা করছেন, ভাষা নিয়ে ঘেরাও আন্দোলন করলেন 69-68 5-6 ডিসেম্বর, যদি আমি ভুল না বলি, 1 তারিখ আগে পরে হইতে পারে, কিন্তু ডিসেম্বরের প্রথম দিকে উনি ঘেরাও আন্দোলন করলেন। ওই সময় যেখানে এখন বঙ্গভবন, ওখানে ছিল গভর্নর জেনারেল হাউস বা এরকম। তো ওদের ওখানে ঘেরাও দিলেন। এই ঘেরাও হচ্ছে যে ওই সময় শেখ মুজিবুর রহমান কিন্তু ভিতরে, মানে আগরতলা ষড়যন্ত্র মামলায়। তখন উনি কিন্তু এই উদ্যোগটা নিলেন, ছাত্ররা 11 দফা কেন্দ্রিক মানে আন্দোলন করতেছে, আর বাসানি নেমে দেখাইলেন যে এটা সম্ভব, তোমরা এটা সম্ভব, আইয়ুবকে ঠেকানো, শেখ মুজিবকে বের করা। একটু যদি আমি একটু ব্যাখ্যা, হ্যাঁ, না এটা ব্যাখ্যা করি বাংলাদেশের জনগণ জানা দরকার। এটা ব্যাখ্যা করে আমি আরেকটা কথা বলে শেষ করবো। এটা আমি মনে করি এটা রেকর্ডের জন্য রেখে দিই। তো এটা হচ্ছে প্রথমে একটা দফা গেল, ডিসেম্বরের প্রথম দফা। ওখানে মানুষ নিহত হইলো।
ওই সময় আমাদের একজন টিচার, এখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ডক্টর মাহবুবুল্লাহ, উনি নিজে আমাকে বলছেন ওনারা ঘেরাও আন্দোলন করে ওনারা কিন্তু তখন ওনাদেরকে সবাই খুঁজতেছে, পাকিস্তানের মানে মিলিটারি এবং পুলিশ খুঁজতেছে। উনি কিন্তু প্রায় কয়েক সপ্তাহ উনি মানে আত্মগোপনে ছিলেন। পরে যখন জানুয়ারির দিকে আন্দোলনটা একটা মোমেন্টাম পাইলো, শহীদ আসাদ শহীদ হওয়ার পরে, তখন কিন্তু ওনারা আবার এই আত্মগোপন থেকে বেরিয়ে আসলেন। এই তারপরে আন্দোলনটা আরো জমে উঠলো ফেব্রুয়ারির দিকে। একটু শেষ করি। আমি মনে করি এটাই আজকের আলোচনা, এটাই গুরুত্বপূর্ণ হবে। সেটা হচ্ছে যে তখন এটা মোমেন্টাম পাইলো এবং এটা করে উঠলো। আমরা কি কখনো বলি যে 69 গণ-অভ্যুত্থান এক ষড়যন্ত্র? 69 গণ-অভ্যুত্থান এটা বলছে আইয়ুব খান, বলছে এটা, বলছে ইয়াহিয়ারা, বলছে এটা, বলছে পাকিস্তানের জান্তা বলছে, আজকে যেরকম আমলিক বলে। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে বলে আর কি। কিন্তু যেটা প্রফেসর ইউনূস যেটা বলছেন সেটা আমি বলি, আমাকে নিয়ে দুইটা কথা বলা হয়েছে। কোথাও মাস্টারমাইন্ড শব্দটি ইউজ করে না। মাস্টারমাইন্ড ইজ এ ব্যাড ওয়ার্ড। মাস্টারমাইন্ড ইজ এ ওয়ার্ড, আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। মাস্টারমাইন্ড অলওয়েজ ব্যাড ওয়ার্ড। প্রফেসর ইউনূস মাস্টারমাইন্ড শব্দটা জনাব আলম, মাস্টারমাইন্ড ব্যাড ওয়ার্ড না। কারণ মাস্টারমাইন্ড বলতে বুঝায় হচ্ছে কুশীলব। অনেক সময় আপনি এই যে এখন বিশ্বকাপ চলতেছে, আপনি দেখবেন একটা টিমের ধারণা চেঞ্জ করে দেওয়ার জন্য একটা মাস্টারমাইন্ড শব্দ ব্যবহার করে। জি, আমার কাছে শুনে, আমি বলি মাস্টারমাইন্ড শব্দটা শুনে আমার কাছে খারাপ লাগে না। আচ্ছা, আপনি বলেন, আমার প্রশ্ন। খালেদ ভাই, আমি বলি ফাজিল মানে হচ্ছে না, ফাজিল মানে ডিগ্রি পাস না, ডিগ্রি পাস না রে ভাই। ফাজিল মানে হচ্ছে যার মধ্যে ফজিলত আছে। না, যে ফজিলত আছে, এই যে আপনি যেগুলো বলতেছেন, এটাই হচ্ছে যে ফাজিলের মিনিংটা বদলে গেছে। মানে ফাজিল মানে হচ্ছে যার মধ্যে ফজিলত আছে, যার মধ্যে মর্যাদা আছে। যে মর্যাদাবান হইল তাকে ফাজিল বলে। এটা ডিগ্রি পাশের সমান। আমি যোগাযোগের ছাত্র ভাই, আমি কনোটেটিভ মিনিং আর ডিকশনারি মিনিং এর সেমেন্টিক মিনিং এর তফাৎ বুঝি। আমি তর্ক করব না, আমি শুধু দুইটা স্টেটমেন্ট, হ্যাঁ আপনি বলেন তো, হ্যাঁ মেক করি। হ্যাঁ বলেন, দুইটা স্টেটমেন্ট মেক করি। যে আমাদের শফিকুল আলম ভাই যে স্টেটমেন্টটা দিয়েছেন অ্যাবাউট মি, এবং প্রফেসর ইউনূস যেটা দিয়েছেন, এখানে মাস্টারমাইন্ড শব্দটাই বলেন। স্যার খুবই ক্যাটাগরিক্যালি শব্দটি ইউজ করছেন, ব্রেইন বিহাইন্ড। হ্যাঁ, এবং এই ব্রেইনস বিহাইন্ড আপনি যে কোনো ওয়েস্টার্ন ডিবেটে বা পলিটিক্যাল তর্কে এটা বলে যে হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দা মানে কি বলা যায়, পিপল হু হ্যাভ থট অ্যাবাউট দিস থিংস। ওকে, তো বিষয় হচ্ছে এটাকে বাংলাদেশে যে ফ্রেমিংটা করেছে, ইট হ্যাজ মানে মেড so much difficulty for me. So মানে যাই হোক, এটা আমি বলতে চাই আর কি। তো এটা আমি বলতেছি যে মেটিকুলাস ডিজাইন, উনি যে শব্দটা ইউজ করছেন, অথবা এরপরে যেটা হয়েছে, উনি ওনার জায়গা থেকে উনি স্টোরি টেলিং এর জন্য বলেন, এই পুরো ঘটনাটাকে উনি সারা দুনিয়া ব্যাপী স্টোরি টেলিং করেন, উনি যেভাবে বলছেন এটা একটা। কিন্তু সাধারণ জনগণের কাছে এটা হচ্ছে প্রথম দিকে অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব যারা ছিল, স্টুডেন্ট লিডারশিপ, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে এটাকে একটা জমাইতে হবে। এবং জমছে যখন সরকার রিয়েক্ট করছে, এবং সরকার রিয়েক্ট খুব ব্রুটালি করছে, এবং ব্রুটালি করার কারণে সরকার অজনপ্রিয় হয়েছে। জনগণ বুঝতে পারছে যে ছাত্ররা যদি নামে এবং নেমে যদি শহীদ হইতে পারে, ওয়াই শুডন্ট উই, এবং ওয়াই শুডন্ট উই জয়েন দেয়ার মার্চ এন্ড প্রটেস্ট। এবং মানুষ তখন নামছে, মা বোনেরা নামছে, খালারা নামছে। তো কখন নামছে? যখন ছাত্ররা একটা উদাহরণ তৈরি করছে যে আমরা নামছি, আমরা শহীদ হইছি, এন্ড এই যে তোমরা এবার নাম, এবং শহীদ হইয়া তারা এই সাক্ষ্যটা দিচ্ছে যে ওকে নাও উই হ্যাভ। আমার এখানে দুইটা খালি, আমি একটু আগানোর জন্য আমার খালি দুইটা খালি এখানে প্রশ্ন। আমি শব্দর ওই সিমেন্টিক মিনিং এর দিকে আমি না যাই, কনোটেটিভ মিনিং এর দিকে আমি না যাই। আপনাকে যদি ব্রেইন বিহাইন্ড পরিচয় করাই দিতে গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটা শুধু কথার কথা বলেন নাই, উনি আপনাকে নিয়ে গেছেন সেখানে ক্লিন্টন ফাউন্ডেশনে, সে বক্তৃতা দেওয়ার সময় আপনাকে উনি স্টেজে উঠে পরিচয় করাই দিয়েছেন। কারণ উনি এটা মিন করছেন, এটা একটা হঠাৎ ঘটনা না। মেটিকুলাস ডিজাইনের ক্ষেত্রেও এটা বলতে গেলে আমার কাছে মনে হয় শুধু এটা স্টোরি টেলিংয়ের জন্য এটা হঠাৎ ঘটনা না। তাও যদি আমি আপনার কথা মেনে নিই যে আচ্ছা এটা একটা হঠাৎ ঘটনা হইতে পারে, তাহলে আপনি আমাকে বলেন তো, যেই আন্দোলনের মধ্যে ছাত্রদের দেখিয়ে দেওয়া পথে জনতা এবং সবাই অংশগ্রহণ করলো, সেই আন্দোলনের যেইটাকে আমরা ক্ষমতার ভাগাভাগি বলি, সেই ক্ষমতার ভাগাভাগিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আপনারা যারা সুন্দর করে কথা বলেন, বেশি করে পড়ালেখা করছেন, তারাই কেবলমাত্র ক্ষমতার ভাগাভাগির অংশীদার কেন হইলেন? মানে সেইটার অংশীদার কেন? মানে যেই ছাত্র, আমি
সহজ করে আমার যে কাছে যতটুকু খবর আছে, আমি তখন জার্মানিতে ছিলাম, সহজ করে যতটুকু করে বলি, যেই ছাত্ররা পথ দেখাইছে ঢাকায়, আপনারা একইভাবে ঝিনাইদহে বা কুমিল্লায় বা আমার পার্বত্য চট্টগ্রামেও সেই ছাত্ররা ওই জেলা শহরেও রাস্তায় নাইমা, কারণ আবু সাইদ স্বয়ং রংপুরের ঘটনা, একইভাবে পথ দেখাইছে। কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে আপনারা গেলেন, আপনারা লিড করলেন কেন? মানে আপনারা কিভাবে নিজেদেরকে নিজেরা প্রতিনিধিত্বশীল বললেন? মানে কেমনে? ওই আন্দোলনের তো কোনো নেতৃবৃন্দ ছিল না, ছিল সমন্বয়ক। আপনারা মানে এটা কেমনে করলেন, এবং এই পরিচয়টা তখন আপনারা কিভাবে মাইনা নিলেন? এখানে তো ধরেন রিপ্রেজেন্টেশন বলতে তো দুনিয়াতে একটা শব্দ আছে, কিন্তু মানে কয়েক হাজার মানে আন্দোলনরত যারা আছে তাদেরকে, বা যারা আহত শহীদ হয়েছে তাদের ফ্যামিলি মেম্বার, এইভাবে কিন্তু কখনোই রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় না। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমরা এদেরকে মাইনে নিছি। এখন আপনি যদি বলতে পারেন আজকে রিট্রোস্পেক্টিভলি আমার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলমকে পছন্দ হয় না, ওরা না ক্ষমতা কুক্ষিগত করছে, এই কথাটা আগস্ট মাসে কেউ বলছে? সেপ্টেম্বর মাসে? অক্টোবর মাসে? কিন্তু নভেম্বর 69 মাসে? সালের উদাহরণ আপনি দিলেন জনাব আলম, কিন্তু 69 সালে আপনি যাদের কথা আপনি বললেন, যারা লুকায় ছিল পরে বাইরে আসছে, যারা এই কাজ করছে, তারা কেউ গিয়া কি ক্ষমতার মানে যেটার হচ্ছে ক্ষমতা কাঠামো এবং পুরনো বন্দোবস্তর ক্ষমতার কাঠামোটা মানে তারা সেই ক্ষমতার মধ্যে গিয়ে বসছে তাদের কেউ, বা কখনো বসে? আচ্ছা, আপনাকে একটু বললি, হ্যাঁ 69-এ যখন শেখ মুজিবুর রহমানকে এরা বের করছে স্টুডেন্টরা কি জন্য? হ্যাঁ শেখ মুজিব উইল লিড দ্য স্ট্রাগল এগেইনস্ট পাকিস্তানিজ। সেখানে শেখ মুজিবুর রহমান যখন লাহোরে গোল টেবিলে বসলেন, তখনকার পত্রিকাগুলো একটু দেখেন, তখন কিন্তু স্টুডেন্ট লিডাররা অপোজ করছে যে আপনারে আমরা বের করছি কি আপনার এই গোল টেবিল মিটিং করার জন্য নাকি? হ্যাঁ, শেখ মুজিবের এই স্ট্র্যাটেজি নির্বাচনী রাজনীতি সফল হয়তো প্রমাণিত হয়েছে, বা এটা এটা আমরা আলোচনা করতে পারি। কিন্তু কথা হচ্ছে স্টুডেন্টরা, আমি তো মনে করি স্টুডেন্ট না, শুধু স্টুডেন্টদের জন্য আরো সংবেদনশীল, আরো মানে কি বলা যায়, আরো স্টুডেন্ট বা এই জেনারেশনকে কোনো না কোনো ভাবে গাইড করতে চায়, গাইড এবং সাথে সাথে হচ্ছে যে মানে এলিভেট করতে চায়, এরকম আরো লোককে এখানে নিয়ে আসা দরকার ছিল। মানে ক্ষমতা তো মানে স্টুডেন্টদের গাইড করতে চায় নাকি? মানে মানে কাদের নিয়ে আসা দরকার? আমি বললাম যে এইটা আপনি ধরেন না, এই আফরাইজিংটা তো স্টুডেন্ট লেড আফরাইজিং, পিপল ওয়্যার দেয়ার বাট লেড বাই স্টুডেন্টস। ওকে, তাহলে স্টুডেন্টরা ক্ষমতার যদি ভাগীদার হয়, এবং ভাগীদার হওয়াটাকে যদি আপামর জনগণ মেনে নেয়, প্রশ্ন না করে, আপনি আজকে রেট্রোস্পেক্টিভলি প্রশ্ন করছেন, আমরা শেখ মুজিবের প্রশ্ন করি, কিন্তু শেখ মুজিব 1971 সালের 72 সালের 10 জানুয়ারি যখন ঢাকা শহরে নামছে, কোন বাপের বেটা তাকে প্রশ্ন করছে? করে নাই। না না, সেটা তো এখন আপনি বাপের বেটাত্ব আনতেছেন, কিন্তু এই বাপের বেটাত্ব তো আরেক কথা হইলো। বাপের বেটাত্ব তো এক কথা হইলো, কারণ প্রশ্ন কে করবে? আমি তখন আপনাদের সমর্থন করি, আরেকজন আপনাকে সমর্থন করে, পুরো বাংলাদেশ আপনাদের সমর্থন করতেছে। আপনাদের মনে রাখবে যে ইমরানের সরকারের কথাই কিন্তু বাংলাদেশে সব বাতি টাতি বন্ধ হয়ে গেছিল। সেইটা তো একটা মোমেন্ট, সেইটা তো মোমেন্ট, সেটা তো একটা মোমেন্ট না? আপনি ইমরানের সরকারের কথা, আপনি যদি ওই যে পত্রপত্রিকার কথা বললেন, তাহলে পত্রপত্রিকা দেখেন, বাতি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের সব জায়গায়। আমার মনে আছে, বাংলাদেশের সব জায়গায় বাতি বন্ধ করে দিয়েছিল ইমরানের সরকারের কথা, সব জায়গায় বলতে অনেক জায়গায়। শেখ হাসিনার নির্দেশে ইমরানের সরকারের মুখশ্রিত বয়ানে তারপরে বাতি আওয়ামী লীগ বন্ধ করছে, সেটা আমরা না না, সেটা মানুষ, সেটা আপনি খালি শেখ হাসিনা বললে অর্ধেক বলবেন, অনেক মানুষও করছিল, আসলে একটা মোমেন্ট হয়। আমি অর্ধেকটা মানেন হ্যাঁ, আমরা আগেই অর্ধেকটা বলি না, আমি বলছি যে শেখ হাসিনার নির্দেশে যেমন বাতি বন্ধ করা হয়েছিল, কিছু কিছু মানুষ এমনিও বন্ধ করছে, যারা ইমরানের সরকারের পরে অনেক শত্রুতে পরিণত হয়েছে। ইমরানের সরকারের অনেক একটা মোমেন্ট, একটা খুবই। আপনি আমাকে বলেন, আপনি যদি এখন বলেন যে ওই সময় কে বাপের বেটাত্ব, তাইলে ওই বাপের বেটাত্ব দেখালে কথা আগে শেখ মুজিবের ব্যাপারে না না, আপনি জুলাইয়ের ব্যাপারেও বলছেন যে ওই সময় কে বলছে। জুলাইয়ের ব্যাপারে আমি বাপের বেটা শব্দটি ইউজ করি না, শেখ মুজিবের ব্যাপারে বলছি, এটা ইচ্ছা করে বলছি। কারণ ইচ্ছা করে বলছি এই জন্য, শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে যে আনডিসপিউটেড লিডার ছিলেন এই ইস্ট বেঙ্গলের, ইস্টার্ন বেঙ্গল, এবং উনি 71-এর পরেও ছিলেন। উনি 72-এর সংবিধান এবং এই পুরো প্রক্রিয়াটার ভিতরে উনি রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের ক্ষেত্রে ওনার ব্যর্থতা এবং সব স্টেটসম্যানশিপ আচরণের অভাব, আরো হাজারো কারণে উনি মানে মানুষের কাছে
মানে একটা মিশ্র চরিত্রের মানুষ হয়ে গেছেন, এবং এখন তো ওনার মেয়ের কারণে মানুষ ওনাকে অপছন্দ করে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি যখন একটা ইতিহাসে বসেন, আমি কেন এটা বলতেছি, আপনি শব্দে পড়ে থাকেন না, আপনি যদি আগান, যেটা হচ্ছে আমি কেন কথাটা বলছি, যে লেজিটিমেসি যেটা, আপনি যদি ওই গভর্নমেন্টে স্টুডেন্টরা না হয়তো অনেক, আমি আপনাকে শুধু একটা কথা বলি, ওই সময়ে একটা পরিস্থিতি এরকম ছিল যে লেজিটিমেসি ক্রাইসিসে পড়তে হইতো গভর্নমেন্ট। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি শব্দে না আটকাইলাম। আসেন লেজিটিমেসি ক্রাইসিসটা নিয়ে যদি একটু যদি চর্চা করি, যে আপনাদের কাছে মনে হইল যে এই একটা বিপ্লব করে একটা দেশের প্রধানমন্ত্রীকে আরেকটা দেশে হেলিকপ্টারে করে পাঠায় দেওয়ার পর ওই দেশে, উনি, আমরা পাঠাই দিই নাই, উনিই পালাই গেছে। আচ্ছা, পালায় যাওয়ার পরে যে দেশে সরকার নাই, তখন আপনার কাছে মনে হইলো যে এই দেশের আসলে লেজিটিমেসিটা এমনভাবে রাখতে হবে যে ওই প্রেসিডেন্টের কাছে গিয়ে আপনাদের শপথ নিতে হবে, একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের কাঠামো সংবিধানের মধ্যে খুঁজে বাইর করতে হবে, ওই বিচার বিভাগের 106 রে ধইরা ওইভাবে ওটা লেজিটিমেট করতে হবে, ওইটা কেন মনে হইলো, মানে ওইটা কেন মাথায় আসলো? ওইটা মনে হয়নি রে ভাই, মানে বিষয়টা হচ্ছে যে যেটা ঘটছে সেটা আর যেটা করতে পারতো সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনা রাত শেষ হয়ে যাবে, আমার এখানে রাত, আমরা ওখানে দিন। তো আচ্ছা, বিষয় হচ্ছে আপনার, আমার 5 তারিখ 6 তারিখ জিনিসটা কি, 5 তারিখ বিকালে সন্ধ্যায়ও যখন চ্যানেল 24 গিয়ে ছাত্ররা, ইনক্লুডিং মি, যখন আমরা কথা বলতেছি, এট দ্যাট টাইমও আমরা ভাবছি যে শহীদ মিনারে, ওই সময় অলরেডি শাহবাগ শহীদ মিনারে আমাদের প্ল্যান যে শহীদ মিনার থেকে সরকার গঠন করা হবে, শহীদ মিনার থেকে সরকারের শপথ হবে। আমি আপনাকে, আমি ফ্যাক্ট বলতেছি, ওকে, এবং আমার যারা যারা আছে, যারা সহকর্মী আছেন, বেঁচে আছেন, ওরা আল্লাহর রহমতে ওদেরকে জিজ্ঞাসা করতে পারে। 6th August সেম আইডিয়া, 7th August সেম আইডিয়া, 8 আগস্টে প্রফেসর ইউনূস যখন আসছেন তখনও পরিকল্পনা ছিল যে শহীদ মিনারে উনি যাবেন, উনি জনগণের মধ্যে থেকে শপথ গ্রহণ করবেন। ওকে, আমি এটা বলতেছি। ফলে আপনি এটাকে কিভাবে সংবিধানের কাঠামোটা কেন লাগে, কেন আমরা সংবিধান বলছি যে 72 সংবিধান চাই না, হ্যাঁ, কেন আমরা অনেকগুলো সংবিধানকে নিয়ে কেন এত, মানে মানুষের ভিতরে এত 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 কথাবার্তা, হ্যাঁ, এটা তো শুরু হয়েছে, আমরা শুধু বলি নাই, এটা রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন আসাদ কাইম বাইরা থেকে শুরু করে বিএনপির লোকরাও বলছে, সব ধরনের রাজনৈতিক যারা বিরোধী দল ছিলেন ওই সময় তারা বলছে, এখন হয়তো তারা বলে টলে গেছেন আর কি। তো বিষয় হচ্ছে আপনার, তাহলে প্রশ্নটা কি, আপনি সংবিধান এক্সট্রা কনস্টিটিউশন বা কনস্টিটিউশনের বাইরে গিয়ে একটা সরকার গঠন করবেন, গঠন করে ওটাকে পরিচালনা করবেন, ওই ক্ষেত্রে 5 তারিখে যখন সারাদিন মিটিং হয় রাজনৈতিক দলগুলোর সাথে, স্টুডেন্টদেরকে বাদ দিয়ে, এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, আমি রাজনৈতিক দলগুলো বলতে শুধু বিএনপি বলতেছি না, জামাত ইসলামী, তো তারা মিলে যখন এই সভা, মানে মিটিং করেন, এবং ওই মিটিং এ ছাত্রদের প্রতিনিধি নামে কয়েকজনের 2-3 জনকে নিয়ে যাওয়া হয়, যারা আসলে ভুয়া, এবং ছাত্রদের, মানে ভুয়া বলতে কিছু নাই, মানে তারা আসলে ছাত্রদের ওই অর্থে যে এটা সংগঠন ছিল বা যে কাঠামো ছিল এই কাঠামোর ভিতরে না। তারা কারা, এটা কি বলা যাবে, ওই ছাত্র প্রতিনিধিরা কারা, এটা আপনি বলতে চান না? না, এটা আপনি চাইলে দেখতে পারেন, অনলাইনে এটা আছে, দুইজন গেছে, এটা ওই দিনের নোটেও আছে, বঙ্গভবন থেকে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে ওখানেও আছে। তো এলি কি একটু বলবেন আমাদের দর্শকদের একটু? না, আমার তো নাম মনে নাই রে ভাই। আচ্ছা ঠিক, আচ্ছা মনে নাই, তো পারবো না, ঠিক আছে, ওকে ওকে, নাম মনে রাখতে পারবো না, কিন্তু আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিলাম বঙ্গভবনের ওই দিনের প্রেস রিলিজটা, ওকে, প্রেসিডেন্ট অফিস থেকে যেটা বের হয়েছে। তাহলে বিষয় হচ্ছে এই সব প্রক্রিয়া কিন্তু চলমান ছিল। এখন ছাত্ররা কতটুকু বিপ্লবী হইতে পারে, আজকে তো মানুষের মধ্যে এই প্রশ্ন রিয়েল কারণেই আছে, মানুষের হতাশা, এক ধরনের আশাভঙ্গের কারণেই আছে যে আসলে বিপ্লবী সরকার সম্ভব ছিল। আমরা তো বলি নাই যে বিপ্লবী সরকার সম্ভব না, আবার বলি নাই যে বিপ্লবী সরকার করাটাই আমাদের মানে আমরা করতে পারতাম কিন্তু করি নাই, এটাও কিন্তু বাস্তবতাকে পুরোপুরি ব্যাখ্যা করে না। কেন বলি, এটা একটা জটিল একটা পর্ব, এই 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, এটা যে যতভাবে বলুক, আমি মনে করি যে প্রত্যেকটাই কোনো না কোনো সত্যকে ধারণ করবে, অনেকগুলো সত্য মিলে এটা নিয়ে একদিন কথা হবে। আজকে হয়তো আমি বলতেছি, আরেকজন বলবে, তখন হচ্ছে এটা একটা পুরা সত্যটা, চিত্রটা আপনি পাবেন।
কিন্তু আমাদের স্টুডেন্টদের জায়গা থেকে যদি আপনি শুনতে চান, আমরা আসলে চাইছি একটা পরিবর্তন সরকার, এই সংবিধানের কাঠামোর ভিতরে যাতে আমরা না ঢুকি, সেটা আমরা চাইছি। ওকে, হ্যাঁ, তারপরে আমরা স্টুডেন্টরা চাইছি। তারপরে এটা একটু বলুন। তারপরে তারপরে হচ্ছে যে আপনাকে বলি, বাংলাদেশের অবস্থা 5 আগস্ট থেকে 8 আগস্ট আপনি যদি ওই সময় দেশে থাকতেন দেখতেন, তখন প্রশ্নটা হয়ে গেছে, দ্যাট কোট আন কোট স্টেবিলিটি এন্ড পিস। আপনি হিন্দুদের উপর হামলা, আপনি এর পরবর্তীতে আপনি 8 আগস্টের পরেও যদি দেখেন, একটা দীর্ঘ সময় পর্যন্ত একটা একটা অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু যে কোনো গণঅভ্যুত্থান বিপ্লবের পরে এই অস্থিরতাটা হয়। এই অস্থিরতাটাকে আপনি মানে কনসলিডেট করার জন্য সাংগঠনিক ফোর্স আপনার ছিল, আমাদের ছিল না। আমাদের পুরা বাংলাদেশে যে বিপ্লবী ফোর্স থাকা দরকার, যাদেরকে দিয়ে আপনি কনসলিডেট করবেন পাওয়ার, এবং পাওয়ার কনসলিডেট করে একটা সরকারকে আপনি নিয়ে আসবেন, যে সরকার খুব দ্রুততার সময়ে কিছু সংস্কার, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করে নির্বাচন দিবে। সেই প্রাতিষ্ঠানিক সাংগঠনিক কাঠামো আমাদের ছিল না। আমাদের ছিল লাখ লাখ মিলিয়নস অফ পিপল, যারা হাসিনাকে পতন করতে চাইছে, কিন্তু তাদেরকে দিয়ে আপনি এই পুরা ঘটনাটা একটা বিপ্লবী সরকার গঠন করে এটাকে সাস্টেইন করাবেন, সেটা তো আমরা পরেও পারি। যদি প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের, আমাদের গভর্নমেন্টের যদি আপনি ব্যর্থতার যদি একটা কারণ যদি কেউ শুনতে চায়, আমি বলবো এটা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। যে আমরা আমরা কমিউনিকেশন করতেছি কার সাথে? আমরা 8 আগস্ট, যদি 8 আগস্টের পরে আমরা গভর্নমেন্টে, আমি তো গভর্নমেন্টে ঢুকছি 28 আগস্টে, আমি স্যারের সাথে আমি ছিলাম হচ্ছে অ্যাজ স্পেশালিস্ট, এন্ড আই হ্যাড টু ডিল উইথ মেনি পলিটিক্যাল ইস্যুস। তখন আমরা কিন্তু কল দিতাম বিএনপি নেতাকে। আমাদের তো কোনো নেতা নেই রে ভাই, আমাদের তো আছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ তো বিএনপিও করছে, জামাতও করছে, কেউ আওয়ামী লীগ ফ্যামিলিরও ছিল, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ। সেটা এক 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 শিলা মানুষ না, মনোলিথিক না, তারা একটা চিন্তা না, একটা কাঠামোবদ্ধ কিছু না, তারা তো 10 ধরনের। যখন শ্রমিক অঞ্চলে অনেকগুলো ভায়োলেন্স এবং আপনার অস্থিরতা তৈরি হয়েছে, এবং সরকারকে তো এগুলো মানে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের শ্রমিকদেরকে টিকাইতে হবে, শ্রমিক প্রতিষ্ঠানগুলো টিকাইতে হবে, গার্মেন্টস এটাকে ঠিক করতে হবে, যেটা আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত আমি যত ব্যাখ্যা শুনছি, আপনার ব্যাখ্যাটা আমার কাছে মনে হয়েছে যে আপনি সেই সময়কার একটা প্রকৃত চিত্র বা আমি একটা দেখতে পাইলাম চোখের সামনে। কারণ 5, 6, 7, 8 তারিখে কারণ কেন বিপ্লবী সরকার না হয়ে একটা কাঠামোবাদী বা সাংবিধানিক কাঠামোর একটা সরকারের দরকার হয়েছিল, সেটা আমার কাছে খুবই। কিন্তু আমার একটা প্রশ্নও আছে, আপনি কিন্তু খুবই মানে খোলা মনে আপনি স্বীকার করে নিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই গণ অভ্যুত্থানটা ঘটাইছে, যারা এই নেতৃত্ব দিচ্ছিল, তাদের তো ওই সাংবিধানিক মানে ওই সাংগঠনিক কাঠামো ছিল না যাতে তারা এই ব্যাপারগুলি কন্টেইন করতে পারে। আপনি যারা সংখ্যালঘু তাদের উপরে হামলার কথা বলছেন, শ্রমিকদের সাথে এক ধরনের সংঘর্ষের কথা বলছেন, পুলিশ বাহিনীর কথা আপনি বলেন না, আমি বললাম, ইত্যাদি নানা রকম। কিন্তু কোনো অসুবিধা নেই, পুলিশ বাহিনীর কথা আমরাই বলছি, এবং আমরা পুলিশ বাহিনী যে 54 সদস্য, আমি বলি ফর রেকর্ড, 54 জন পুলিশ সদস্য যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, যেটাই বলেন না কেন, বাংলাদেশে যে ভাষা ইউজ করেন, বিষয় হচ্ছে তাদের পরিবারকে সরকার থেকে অর্থ সরবরাহ করা হয়েছে। এটা আমরা নিজেরা করছি, আমি নিজে এই বিষয়তে, হ্যাঁ আমরা তালিকাও করছি, আমরা তাদেরকে অ্যাজ নাগরিক হিসেবে তাদের পরিবারের জন্য সহযোগিতা করছি। তো এখন বিষয় হচ্ছে যে কোনো ভায়োলেন্স, এখন এই ভায়োলেন্সটাকে আপনি আসলে কোনটা কম কোনটা বেশি এসব দিয়ে আসলে না, আমি বেশি কমের জায়গায় আপনি একদম যেরকম পরিস্থিতি ব্যাখ্যা করলেন, আমি আসলে দেশের বাইরে থাকলেও তখন আমি জার্মানিতে, কিন্তু আমি 5, 6, 7, 8 এই 4 দিন আমি ছুটি বাতিল করে আবার কর্মক্ষেত্রে আসছিলাম, মানে ডয়েচে ভেলেতে। তো সেই 5, 6, 7, 8 তারিখে আমাকে খেয়াল করতে হয়েছে। তো আমি আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিন্তু বললেন যে ছাত্রদের কিন্তু সেরকম সারা দেশব্যাপী একটা সাংগঠনিক কাঠামো ছিল না যেখান থেকে একটা আপনারা কোন একটা নির্দেশ দিলেন বা কোন একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে তাদেরকে রক্ষা করতে চাইলেন, সেটা আসলে সম্ভব ছিল না। কিন্তু যাদের ছিল, অর্থাৎ যেগুলি পুরনো রাজনৈতিক দলগুলা, বিএনপি, জামায়াত বা যারা অন্যভাবে ছিল, তাদেরকে কি আপনি ওই সময়কার এইসব পরিস্থিতির জন্য দায়ী করেন যে তারা এটা কন্টেইন করতে পারে বা কিছু ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে? না, আমি হচ্ছে যে এইভাবে মানে জেনারেলাইজেশন করব না। সেটা তো হচ্ছে যে মানে আপনার মুক্তিযুদ্ধের পরেও তো বাংলাদেশে হিউজ পরিমাণ মব ভায়োলেন্স, এবং মব ভায়োলেন্স না শুধু আজকে যে অর্থে মব ভায়োলেন্স বলে,
এটা আপনি 72 সালের পত্রিকায় পড়লে এটাকে কম মনে হবে। হ্যাঁ, এগুলো আমরা বলতে চাই না। কারণ আমরা হচ্ছে যে আমরা মানে এগুলো হচ্ছে যে ইতিহাসের পিছনে, ইতিহাসের পিটিয়ে ইতিহাসকে বয়ানের বিরুদ্ধে বয়ানের যুদ্ধ করে আসলে কত দূর অগ্রসর হওয়া যায়। সাধারণ মানুষ দেখছে স্টুডেন্টরা কতদূর কি করছে। তো যাই হোক, এটা শুধু মিডিয়া ন্যারেটিভ দিয়ে সবকিছু কম ম্যানিপুলেট করতে পারলে হাসিনা আজকেও ক্ষমতায় থাকতো। তো মিডিয়া যারা চেষ্টা করতেছে, এই চেষ্টা আসলে ফলপ্রসূ হবে না। সাধারণ ছাত্ররা কিন্তু ঘরের ভিতরে আছে, যেই মা জন্ম দিছে ওই মায়ের সাথে আছে, যেই বাবা জন্ম দিছে ওই বাবার সাথে আছে, যে চাচা দেখছে ওরে দেখছে এতদিন ধরে ওর সাথে আছে। ফলে ছাত্রদের বিরুদ্ধে আপনারা হচ্ছে যে অনেকগুলো ন্যারেটিভ সেট করবেন আর সাধারণ জনগণ এটা বিশ্বাস করবে, এটা সম্ভব না। তো যাই হোক, সেটা করুক, কিন্তু বললাম যেটা যে 72-এর পরে এই ঘটনাগুলো ঘটছে, এটাকে কন্টেইন করার যে প্রশ্ন হচ্ছে কন্টেইনটা সাধারণ জনগণ করছে। আপনি যদি জানার চেষ্টা করেন, আমি মনে করি ওই সময় জিনিসগুলো ডকুমেন্টেড হওয়া দরকার ছিল। আমি জানি না কেউ করছে কিনা। ডাকাত আসবে, আসবে, বা বিভিন্ন রকম অনেক ধরনের গুজব সত্য মিলিয়ে যেই অবস্থা তৈরি হয়েছে, বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, একবারে 2 সপ্তাহ করে তো বন্যা হয়েছে বাংলাদেশে। এর আগে মানে আপনারা দেখছেন যে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ইসলামী আন্দোলন, কমির আলেমরা, আমি ওদের কথা বলতেছি, সাধারণ সবাই করছে, কিন্তু ওদের কথা এই জন্যই বললাম যে ওদের ভিতরে এই সংবেদনশীলতা জুলাই তৈরি করতে। এখন আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এনসিপি না করে অল্টারনেটিভ স্ক্যান করব, মানে আপনার বন্দোবস্ত যে নতুন হবে সেটা আমি কেমনে আপনার উপর আস্থা রাখবো? সেটা বললাম তো, একটা হচ্ছে আপনি ইডিওলজিক্যাল এফিনিটির কারণে করবেন, আমার কর্মসূচি দেখে করবেন। আমার কর্মসূচি ইকোনমি বেসড কর্মসূচি। আমি জানি না এনসিপির কর্মসূচি কি কেন্দ্রিক, কিন্তু আমার কর্মসূচি ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি কেন্দ্রিক কর্মসূচি। এবং আমার পলিটিক্যাল প্রস্তাবনা সেন্টার টু সেন্টার লেফট। আমি মানে রাইটিস যে ফোর্স আছে সেই ফোর্সকে আমি হচ্ছে সাবস্ক্রাইব করি না। হ্যাঁ, তাদের অধিকার আমি অস্বীকার করি না, তাদের মানবিক নাগরিক অধিকার আছে। হ্যাঁ, সব অধিকারই থাকবে স্বাভাবিক, এবং সবারই আছে। কিন্তু তাদের রাজনীতিকে আমি সাবস্ক্রাইব করি না, তাদের রাজনীতিকে পপুলিজমের জন্য আমি ইউজ করি না। ফলে আমার একটা পলিটিক্যাল মানে একটা ক্যাম্প আছে, এবং এই ক্যাম্প যদি আপনার কাছে রেজোনেট করে, আপনি বলতে আমাকে যারা শুনছেন তো তারা আমাদের সাথে যুক্ত হবেন। এবং যদি কারো কাছে মনে হয় বাংলাদেশে এখনকার প্রশ্নটা আসলে 71-24-এর বিবাদ না, এবং এখনকার মূল প্রশ্ন হচ্ছে ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি, তাহলে তারা আমাদের সাথে যুক্ত হবে। রাইটিস্ট ফোর্সের রাজনীতির সাথে আপনার বিরোধটা কবে থেকে, কখন থেকে, কেন? আমি মনে করি রাইটিস্ট, আমার যখন বেড়ে ওঠা, আমি তো মাদ্রাসায় পড়ছি। রাইটিস্ট ফোর্স বলতে আমি বলতেছি যে আপনি ইসলামকে আসলে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে নেওয়ার বিষয়টা, এটা হচ্ছে যে রাইটিস্ট বাংলাদেশের রাইটিস্ট লেফটিস্ট আসলে খুবই ইন্টারেস্টিংলি, মানে সামটাইম ইন্টারমিঙ্গলড, লাইক এটা আসলে কোনটা যে কি এটা বোঝা যায় না যদি আপনি মানে ক্লাসিক লেফট রাইট বুঝেন আর কি, বা বোঝার চেষ্টা করেন। আশা করি বুঝেন, বাট মূল জিনিস হচ্ছে যে মানে লেফট আর রাইট কি, মানে তো এটা আসলে যাইতে চাই না আমি। যেটা বাংলাদেশের মানুষ বুঝে রাইটিস্ট বলতে, ঠিক আছে, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা সেইটাই আপনি বলেন না, সেইটার থেকে আপনি নিজেরে কেন আলাদা রাখতে চান? জি, হ্যাঁ, সেটাকে আলাদা রাখতে চাই, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ইম্পসিবল। স্টেট এন্ড ইসলাম এটা একসাথে হইতে পারে না। এটা 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 কেমন, আমি স্টেট ইটসেলফ একটা রিপ্রেসিভ মেকানিজম, এবং এটা নিয়ে তর্ক অনেক আছে। আমি জানি না, আপনি রিসেন্টলি দেখে থিওলজিক্যাল তর্ক অনেক আগ্রহী। সো আমরা এটা বিস্তারিত আলোচনা করতে পারি, বাট হ্যাঁ, আমার এই জার্নিটা আমার ক্যাম্পাস থেকেই শুরু হয়েছে। এবং ক্যাম্পাসে যখন 18-19 সালের এই কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তখন থেকে আমি তো ওই সময়ে আসলে যতটা বেশি রাজনীতি অ্যাক্টিভিজম করছি, আমি যেটা বললাম, আমি হচ্ছে যে লাইব্রেরি ওয়ার্কে করছি, তারপরে যতক্ষণ আমি পারছি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছি। আমার এই দুইটাই কাজ ছিল। আমি রেজাল্টও অত ভালো করতে চাই নাই। আচ্ছা, আমার ওইটা নিয়ে আমার আগ্রহ ছিল না। বলে ওই সময় থেকে জি জি, আপনি শেষ করেন। আমার ফলে ওই সময় থেকে আমার যেটা অন্বেষা, যে আসলে বাংলাদেশে প্রশ্নগুলো আপনি কিভাবে ডিল করবেন। ওই সময় কি ইসলামিস্ট বলে মানুষকে মানে হরে ধরে মারা হচ্ছে, তাই না? আমরা ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছি। 13 সালে মারছে আমাদের সামনে হচ্ছে যে শাপলাতে কমি আলেমদেরকে মারছে, মাদ্রাসা ছাত্রদেরকে মারছে। আমি তখনও মাদ্রাসা ছাত্র। আমার তো ওদের প্রতি ওই আবেগটা আছে, এখনো আছে। তাদের প্রতি আবেগ আছে, ভালোবাসা আছে,
কিন্তু মানে তাদের যে রাজনীতিটা এটা ভুল পদ্ধতি, ভুল একটা রাজনীতি, এবং বাংলাদেশের জন্য এটা হচ্ছে যে আউট অফ প্লেস একটা পলিটিক্স। হ্যাঁ, এবং এই জন্য জামাত দেখবেন ইসলামী রাষ্ট্র নিয়ে কোনো কথা গত 1 বছরে বলছে কিনা আমি শুনি নাই আর কি। 1-2 জন হয়তো ট্রেডিশনাল জামাতের লিডার বলছে বা বলার চেষ্টা করে, মাঝে মধ্যে শুনি, কিন্তু এটা তারা বলে না। তো এটা একটা জায়গায় চলে আসছে বাংলাদেশ। হ্যাঁ, তো ইসলামী রাষ্ট্রের তর্কটা বা রাইট, বাংলাদেশি অর্থে যেটা রাইটিস্ট বলে, সেই তর্কটা আসলে বাংলাদেশে ওই সময় থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, 13 সাল এর পরবর্তী সময় থেকে আমরা যারা ওই ওই জায়গা থেকে আসছি, মাদ্রাসা থেকে আসছি, বা আমরা যারা দেখার চেষ্টা করছি, আমাদের চোখের সামনে অনেক মানুষকে মারছে, একটা বিলিফিকেশন হয়েছে, মাদ্রাসা ছাত্র দেখলে জঙ্গি, এরকম অনেকগুলো জিনিস, এটা তো আমি এখনো কাটাইতে পারিনি। মানে আমি যতই বলি না কেন আমি রাইট রাইট উইং এর পলিটিক্স আমি সাবস্ক্রাইব করি না, বা আমি এটা গত 5 বছর ধরে ধরেন না ঢাকা শহরে বলতেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার পরিচয়টা নির্ধারিত হয় মাদ্রাসা ছাত্র কি না। হ্যাঁ, এখনো আছে সোসাইটির একটা অংশের কাছে এটা। তো এটাই হচ্ছে যে সেই বিলিফিকেশন প্রসেস, এটার বিরুদ্ধে তো আমরা থাকবোই। আমি মাদ্রাসা ছাত্রদের অধিকারের পক্ষে থাকবো, একজন ইসলামিস্টের অধিকারের পক্ষে থাকবো, কিন্তু সে যে রাজনীতি করে এটা ভুল রাজনীতি, এবং আমি ভুল রাজনীতিটা করবো না। ওকে, এটা পরিষ্কার। আমি আসছি আপনার কাছে নতুন যেটা মনে হয়েছিল সেটা একটু বলে রাখি যে বাজারে একটা জিনিস চাউর আছে যে আপনি আবার এনসিপিতে ফেরত যাইতে পারেন, সেইটার কি আপনার কোনো চিন্তায় আছে নাকি? মানে না 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 না, ওরা ওরা ভালো আছে আমাকে ছাড়া, এটাই এটাই ওরা আমি মনে করি আপনাকে ছাড়া ওরা ওদের। শান্তিতেই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওদের ওদের হচ্ছে যে অনেকে মুরব্বী হইতে চাইছে, ওদের আশা করি তারা মুরব্বী হইতে পারছেন। আচ্ছা সো সো আমার জন্য কষ্ট হচ্ছিল অনেকের, আচ্ছা, এনসিপি কে, সেই কষ্ট কিছুটা দূর হয়েছে। সেই কষ্ট দূর হয়েছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসছি। সাজু একজন দর্শক, উনি আমাকে প্রশ্ন করেছেন, খালেদ আপনি সবার আর্থিক হিসাব চান, অথচ এস এফ রহমান, আমি ধারণা করছি এটা সালমান এফ রহমানের কথা বলা হচ্ছে, যে থেকে আপনি কত টাকা আয় করেছিলেন সেটাও বলা দরকার, এবং ক্ষমতাসীন দলের ক্ষমতাসীন মন্ত্রীর সাথে চেয়ার ভাগাভাগি কেন হলো সেটাও পরিষ্কার করা দরকার। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করতাম, 8 বছর কাজ করেছি। সালমান এফ রহমান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক বা উদ্যোক্তা ছিলেন। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করে পয়সা নিয়েছি 2019 সাল পর্যন্ত। কত টাকা করেছিলাম সেটা ব্যাংকের হিসাবে পুরোপুরি আছে, সেটাও বলতে পারি। ভালো টাকাই পাইতাম আমি। হ্যাঁ, আমি বাংলাদেশে একজন মানে অনেক টাকা বেতন পাওয়া সাংবাদিক ছিলাম। তো সেটা সালমান এফ রহমান থেকে আপনি কত টাকা আয় করেছিলেন, আমি এটা এরকম কখনো এইভাবে ব্যাপারটা দেখি না। কারণ হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যখন কাজ করতাম, আমি ইন্ডিপেন্ডেন্টলি সেখানে কাজ করতাম। উনি যখন মন্ত্রী হয়েছেন, গাড়িতে যখন পতাকা লেগেছে, তারপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই। 2 হচ্ছে ক্ষমতাসীন দলের মন্ত্রীর সাথে চেয়ার ভাগাভাগি। ভাইরে, ওইটা ছিল একটা প্রেস ব্রিফিং, মানে সাংবাদিকদেরই ওখানে বসার কথা। স্টেজে বসার কথা হচ্ছে বিএনপির নেতৃবৃন্দের। আমি ওইখানে গেছি, আমাকে যেহেতু অনেকে চেনেন, তারা বিব্রত হচ্ছিলেন কারণ আমি বসার জন্য কোনো জায়গা পাইতেছিলাম না। সালাউদ্দিন সাহেব ওইখানে বলছেন যে খালেদ আপনি দাঁড়ায় না থেকে আপনি আমার সাথে চেয়ারটা বসেন। আমি বসতে চাইছিলাম না, তারপরে উনি বসছেন, তারপরে উনি চলে গেছেন। এটা হলো ক্ষমতাসীন মন্ত্রীর সাথে চেয়ার ভাগাভাগি। হাওয়েভার আমার কিছু বলা না, আমি একটু আবার মাহফুজ আলম সাহেবের কাছে, কিছু বলা নেই বলে অনেক কথা বলে ফেলছি, মাহফুজ আলম সাহেবের কাছে একটু যাই আবার। যারা মাহফুজ আলম, আপনার কি মনে হয় যে ধরেন আমরা আপনার সাথে আলোচনা করে অল্টারনেটিভস এবং আপনাকে বুঝতে চাওয়ার প্রেক্ষিতে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে যখন 20 বছর পরে বা 10 বছর পরে, 15 বছর পরে, একটু ঠান্ডা হওয়ার পরে, একটু সময়টা যাওয়ার পরে, আর একটু গবেষণার সময় যখন মাহফুজ আলমকে বাংলাদেশের ইতিহাসে কিভাবে ব্যাখ্যা করা হবে, ধরা যাক উনাকে কি বলা হবে উনি জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইনার, উনাকে কি বলা হবে যে উনি যে দলটা উনার করার কথা ছিল সেই দলটা উনি করেন নাই, বরং ওই দলটার মধ্যে উনি বিভাজন দেখছেন, নাকি বলা হবে যে এই যে আপনি এখন যেটা বললেন যে না আপনি যে আন্দোলনটা নিয়ে আগায় যাচ্ছেন, ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি, আমি যদি ঠিক বলে থাকি। যারা মাহফুজ আপনি বলতেছিলেন আমরা আপনাকে হারিয়ে ফেলছিলাম, তো আপনি বলতেছিলেন এর মধ্যে আপনি যখন ছিলেন না তখন 2 জন দর্শকের 2টো মন্তব্য আমি একটু পড়ে শোনাইছি। একটা হচ্ছে যে পাওয়ার স্ট্রাকচার নিয়ে প্রশ্ন করেছেন যে আপনি পাওয়ার স্ট্রাকচারের বাইরে, মানে প্রশ্নটা আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। মন্তব্যটা হচ্ছে এরকম, মাহফুজের পলিটিক্যাল স্ট্রাকচার না থাকার কারণে ইন্টারিম ফেল করেছে, যেটা উনি বলছেন জনাব আসাদুজ্জামান মাসুম, রাইট। কিন্তু তাহলে মাহফুজ এখনো কেন স্ট্রাকচারের বাইরে, এখনো কোনো স্ট্রাকচারের বাইরে কেন, পলিটিক্যাল কোনো দলে কেন নাই? এইটা হচ্ছে ওনার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সেটা কিচেন ক্যাবিনেট নিয়ে প্রশ্ন, সেটা আমি পরে করব, আপনি কন্টিনিউ করেন আপনি যেটা বলতেছিলেন যে সেই সময়কার অবস্থা বলতে গিয়ে।
না, আমি বলতেছিলাম যে সেই সময় মানুষের মধ্যে যেই আপনি স্পন্টেনিটি দেখছেন, হুম। হ্যাঁ, এবং মানুষের মধ্যে যে এই দেশ প্রেমটা দেখছেন, আমি জানি না এটা কেউ কভার করছে কিনা, আমি জানি না যে এটা আসলে ডকুমেন্টেশন করে এটাকে অনুভব করা যাবে কিনা। আমি অনুভব করতে পারছি যে মানুষ নিজেরা রাস্তাঘাটে পাহারা দিছে, গান বাজনা করে পুরা ঢাকা শহর, মফস্বল শহরগুলো নিরাপত্তা নিশ্চিত করছে, গ্রামে গঞ্জে পর্যন্ত হিন্দুদের মন্দির রক্ষা করছে। আপনার বন্যা হওয়ার পরে সাধারণ মানুষ নিজেদের, আমি নিজে দেখছি এটা টিএসসি তে, যে মাটির ব্যাংক ভেঙে এসে টাকা দিয়ে গেছে। না জনাব আলম, আমি যে জায়গায় কথা হ্যাঁ। বলতেছিলাম যে এগুলি আমি একদমই অস্বীকার করব না, কারণ আমি দেখছি যে ধরেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সারা ঢাকা শহরে বিভিন্ন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট পাহারা দেওয়ার ঘটনা যেরকম হয়েছে, গ্রামে গঞ্জে এরকম হয়েছে। আমার কথা হলো যেই দুষ্কার কর্মগুলি ঘটছে সেইগুলি কন্টেন্ট কেন করা যায় না? মানে 1971 সালে বা 72 সালে ঘটছে, বা 71-72 সালে পরবর্তী সময় ঘটছে বইলা কি আর আমি এইটা কেন ঘটছে সেটা দেখতে চাবো না? মানে এবং আরো একটা জিনিস আমি বলি যে আমি কিন্তু খুব মনে করি যে আমাদের জেনারেশন খুব মনে করে যে আগের জেনারেশন খুব ভালো ছিল, এই জেনারেশন, কিন্তু আমি এর উল্টাটা মনে করি। অনেক ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার একটা সাংঘাতিক দাঁড়ানোর ফলে মানুষের অনেক সচেতনতাও বাড়ছে। এখন মানুষকে পিটায় মাইরা ফেলবে, অন্যজনের ঘরে গিয়ে আগুন দিয়ে দিবে, পুলিশ অফিসারকে মাইরা ফেলবে, থানায় গিয়ে আগুন দিয়ে দিবে, এইটা মানে এবং যেটাকে আমরা জয়লাভ করতেছি বলতেছি, সেটা লাভ করার পরে ওইটা কেন ঘটলো বলে আপনার মনে হয়? আমি তো বললাম সেটা তো আপনি দেখতেছেন একটা ছোট অংশ, আচ্ছা, আপনি বড় অংশটা দেখতেছেন না। আমি আপনাকে একটা কথা বলি, সেপ্টেম্বর অনওয়ার্ড, আপনি সেপ্টেম্বর 2024 অনওয়ার্ড আপনি হচ্ছে যে ভায়োলেন্স এগেইনস্ট মাইনরিটি আপনি দেখাইতে পারবেন না ওই অর্থে, খুবই র্যান্ডম। এটা এরপরে আবার কিছুটা সার্চ হয়েছে মাঝে মধ্যে, কিন্তু এটা দেখেন, আমি বলি তাহলে কন্টেইন করা গেছে। প্রশ্নটা হচ্ছে কন্টেইন করা গেছে, এবং কন্টেইন করছে, কিন্তু ওই সময় পুলিশ ছিল না, ওই সময় অন্যান্য ফোর্স কিন্তু আমাদেরকে অতটুকু সহযোগিতা করছে কিনা আমি জানি না, কিন্তু ওই সময় সাধারণ জনগণ সহযোগিতা করছে, এই অভ্যুত্থানের পক্ষের লোকেরা সহযোগিতা করছে টু অ্যাফিজ and to control the situation. এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব বাংলাদেশে। আমি জানি না জনাব আলম, আপনি কি আমার প্রশ্নটা এড়াচ্ছেন নাকি আমি আপনাকে প্রশ্নটা করতে পারতেছি না? আমার কথা হইলো যে আপনি সেপ্টেম্বর অনওয়ার্ড এগুলি করছেন, আমার কথা হলো আপনি জবাব দিতেছেন যে ভাই 16 কোটি 17 কোটি তো ঘটনা, এরকম ঘটনা 17টা ঘটছে। আমার প্রশ্নটা হইলো হাসিনা অন্যায় করছে, হাসিনা পালায় গেছে, এর মধ্যে সংখ্যালঘুদের যারা পুরাইলো, যারা ওই লোককে আক্রমণ করলো, তারা কারা আসলে? আপনারা কি এই জবাবটা দিবেন না? তারা কারা, মানে হু আর দে? if they are perpetrators, তাদেরকে আইনের আওতায় আপনি আনা হইছে, এখনো সুযোগ আছে, আনেন। আপনি এটা ফৌজদারি অপরাধ, আপনি লয়ের লোক, আইনটা তো পরে মানে এইটা করার মানসিকতাটা কেন? এবং সেই সময় অনেকে এটাকে সাপোর্ট করছে, এটা কারণটা কি? মানে ধরেন আমি তো সাপোর্ট করি নাই, আপনি করেন নাই, সেই জন্য কিন্তু আপনি আজকে সেই জন্য কিন্তু অনেকেই বলেন আপনি যেটা সাপোর্ট করেন নাই, আপনি যেটা বিরুদ্ধে দাঁড়াইছেন, তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হয়েছে। আমি জানি না, মানে এটা লোকের ধারণা, আপনি যেটা সাপোর্ট করেন না, কিন্তু যারা সাপোর্ট করছে তারা তো ভালো আছে, অনেকে আবার সেটা বলতেছে। তো সেই জন্য তো সাপোর্টটা যারা করছে সেই জায়গায় কারা করছে সেইটা তো আমাদের জানা দরকার। কারা করছে আমি তো বললাম কারা করছে, তাদের তো আপনি একটা তো হচ্ছে আপনি যেটা বলছেন যে ইনডিসক্রিমিনেটলি সংখ্যালঘুদের বিরুদ্ধে আঘাত, সেটা তো আমরা ফ্রম ভেরি বিগিনিং, আমি তো মনে আছে আমার 10-12 আগস্টে পর্যন্ত, সেখান থেকে আমরা শুরু করছি মিটিং করা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বসা শুরু করছে, আমাদের অভ্যুত্থানের লিডাররা মিলে। হ্যাঁ, আমরা বসা শুরু করছি, প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে যে খুঁটিনাটি জানার চেষ্টা করছি, কোথায় কি প্রবলেম হচ্ছে, আমরা কিভাবে সমাধানটা করতে পারি, আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি। গভর্নমেন্টে আমি নিজে যাওয়ার আগে আমরা হিউজ পরিমাণ, মানে প্রত্যেক দিনে অনেকগুলো মিটিং আমরা করতে হয়েছে বিভিন্ন গ্রুপ অফ পিপলের সাথে, যে আমরা কিভাবে এই ভায়োলেন্স গুলোকে ইয়ে করতে। এখন ভায়োলেন্স গুলো কে করছে কে করে নাই, এটা কিন্তু আপনি যে উত্তরটা জানতে চাচ্ছেন যে কোনো একটা গ্রুপ অফ পিপল, কোনো একটা বেস্টেড ইন্টারেস্ট, কোনো একটা নির্দিষ্ট আদর্শ ধর্মের লোক কিনা বা ধারার লোক কিনা, এরকম আপনি পাবেন না। আপনি ধরেন না, যদি আপনি তো নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কে যদি মানে এখন যদি বিদ্যুৎ চলে যায়, আপনি অনেক রকম সুবিধা সুযোগ সন্ধানী লোক দেখতে পাবেন।